আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধু, কেমন কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ, আশা করি ভালো আছো। তো আজকে আমাদের পড়ার টপিকটা হচ্ছে ডেটা কমিউনিকেশন মাধ্যম। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম ডেটা কমিউনিকেশন কাকে বলে, ডেটা কমিউনিকেশন মোড এবং ডেটা কমিউনিকেশন মেথড। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ডেটা কমিউনিকেশন মাধ্যম। ডেটা কমিউনিকেশন মাধ্যমটা কি? আমরা আসলে যে মাধ্যমে তথ্যকে আদান প্রদান করি, আমরা যখন একজনের সাথে একজন যোগাযোগ করি, আমরা যদি ফোনে যোগাযোগ করি তাহলে আমরা কিভাবে যোগাযোগ করি? এটা ওয়্যারলেস মাধ্যমে, কারণ আমাদের ফোনে কোনো তার থাকে না। কিন্তু আমরা যদি টিএনটি লাইন, আমরা যদি টেলিফোন দিয়ে যোগাযোগ করি তাহলে কিন্তু আমরা কি তার মাধ্যমে যোগাযোগ করি। আমরা যদি টিভি দেখি, আমাদের ডিসেল লাইন, এটা কিন্তু একটা কি ওয়ার্ড। আমাদের দুই ধরনের মাধ্যম আছে, একটা হচ্ছে ওয়ার্ড আর একটা হচ্ছে ওয়্যারলেস। মানে একটা হচ্ছে তার দিয়ে, একটা বল তার ছাড়া। তার দিয়ে কোনগুলো হয় দেখো, তার, কেবল, টেলিফোন লাইন, ফাইবার অপটিক্যাল কেবল। এবং তার ছাড়া যেটা, সেগুলো হচ্ছে রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড, ব্লুটুথ, স্যাটেলাইট, ওয়াইফাই, ওয়াইমেক্স ইত্যাদি। তো আমরা চলো প্রথমে আলোচনা করি তার মাধ্যম দিয়ে। আমাদের সাধারণত তিন ধরনের তার হয়, সেগুলো হচ্ছে একটা হচ্ছে কোএক্সিয়াল কেবল, টুইস্টেড পেয়ার কেবল এবং একটা হচ্ছে ফাইবার অপটিক্যাল কেবল। তো কোএক্সিয়াল কেবলটা কি? তো আমরা বুঝার চেষ্টা করি। কোএক্সিয়াল কেবল, এটা হচ্ছে কোএক্সিয়াল কেবল সাধারণত আমাদের বাসার যে ডিশের তারগুলো আমরা ব্যবহার করি, আমাদের টিভির পিছনে দেখবে একটা তার লাগানো থাকে, কালো রঙের ডিশের তার, সেটাকে মূলত কোএক্সিয়াল কেবল বলা হয়। এবং কোএক্সিয়াল কেবলে কয়টা পার্ট থাকে? কোএক্সিয়াল কেবল চারটা পার্ট থাকে। প্রথমটা হচ্ছে দেখো, এটা হচ্ছে সেন্টার কোর, একদম ভিতরে যে অংশটা। এর উপরে যেটা, সেটা হচ্ছে ডাইইলেকট্রিক ইনসুলেটর। তার উপরেটা হচ্ছে মেটালিক শিল্ড, এবং সর্বশেষ যে উপরে কালো যে অংশটা, সেটাকে বলা হয় প্লাস্টিক জ্যাকেট। তো কোএক্সিয়াল কেবল যে তারটা, সেই তারটা মূলত চারটা অংশ দিয়ে গঠিত। একটা সেন্টার কোর, ডাইইলেকট্রিক ইনসুলেটর, মেটালিক শিল্ড এবং প্লাস্টিক জ্যাকেট। তো কোএক্সিয়াল কেবল সাধারণত কত কত কিলোমিটার পর্যন্ত ডাটা গ্রহণ, মানে ডেটা প্রেরণ করতে পারে? সাধারণত 1 কিলোমিটার পর্যন্ত ডেটা প্রেরণ করতে পারে। তারপরে এটাকে আবার একটা রিপিটার ইউজ করে আবার 1 কিলোমিটার পর্যন্ত ইউজ করে। আমাদের বাসার যে, আমাদের এলাকায় যে, আমাদের বাসায় যে ডিসেল লাইনগুলো দেওয়া হয়, সেগুলো দেখবে সাধারণত অনেক বড় হয়। তখন কি করে, কিছুক্ষণ পর পর একটা যন্ত্র বসিয়ে রিপিটার দিয়ে দিয়ে এটার যে স্পিডটা, সেই স্পিডটাকে বাড়ানো হয়। এবং এটা দেখো, ওর ডাটা স্পিড হচ্ছে 200 MBPS পর্যন্ত, তার মানে অনেক। এই কথাটাই আবার এদিকে রিপিট করে। তো কোএক্সিয়াল কেবলের বিভিন্ন ধরনের সুবিধা আছে, এগুলো তোমরা আসলে বই থেকে পড়ে নিবা। বিভিন্ন ধরনের অসুবিধা আছে। তো আমরা চলো কোএক্সিয়াল কেবলটা দেখার চেষ্টা করি। কোএক্সিয়াল কেবলটা দেখতে কিরকম, খেয়াল করে দেখো। আমাদের বাসায় যে ডিসেল লাইনটা, এই যে দেখো, তারটা কিন্তু এরকম থাকে। ভিতরের যেটা, এটা হচ্ছে সেন্টার কোর, তারপর হচ্ছে ডাইইলেকট্রিক ইনসুলেটর, তারপরে মেটালিক শিল্ড, এবং হচ্ছে লাস্টের থেকে জ্যাকেট। এটা কিন্তু মূলত আমাদের বাসাতে ডিশের লাইনটা বা ডিশের তারটা দিকে। এখন আমরা দেখবো যে কোএক্সিয়াল কেবল দুই ধরনের হয়, একটা হচ্ছে থিক নেট, একটা হচ্ছে থিন নেট। থিক নেটটা কি? থিক নেটটাকে অনেক সময় 10 বেস ফাইভ বলা হয়। 10 বেস ফাইভ অর্থ হলো 10 মানের সর্বোচ্চ ডেটা ট্রান্সফার রেট 10 Mbps, এবং সেটা 500 মিটার পর্যন্ত যেতে পারে। মানে তার ভিতরে ডেটা ট্রান্সফার করা যাবে 10 Mbps করে, এবং সেইটা 500 মিটার পর্যন্ত ট্রান্সফার করতে পারবে ডেটাটা। এবং এটা ভারী হয়, মোটা হয়, সহজে বাঁকানো যায় না। আচ্ছা, এবং যেটা থিন নেট, যেটা চিকন, সেটা কি? সেটা দেখো, এটাও 10 বেস 2 নামে পরিচিত। এবং এটা কি হয়, সেও তার ভিতর দিয়ে 10 Mbps ডাটা আদান প্রদান করে, কিন্তু তার ক্যাব, তার যে মিটারটা, সেই মিটারটা হচ্ছে 120। কিন্তু এর আগেরটা ছিল 500 মিটার, এখন থেকে 120। আমরা দেখো যে থিক নেট এবং থিন নেট তারটা দেখার চেষ্টা করি। এই দেখো, যে মোটা যে তারটা সেটাকে থিক নেট, এই যে যে চিকন যে তারটা সেটাকে থিন নেট। এটাকে 10 বেস কত বলা হয়? 5। এটাকে 10 বেস 2 বলা হয়। সবাই দেখতে পারতো তো, আশা করি। হুম। তারপর আমরা চলে আসি, প্রথমে আমাদের কোএক্সিয়াল কেবল শেষ। কোএক্সিয়াল কেবল দুই ধরনের, থিক নেট, থিন নেট, আমরা সেটা দেখলাম। এখন আমরা চলে আসবো টুইস্টেড পেয়ার কেবল। টুইস্টেড পেয়ার কেবলটা কি? টুইস্টেড পেয়ার কেবলটা হচ্ছে, এটা এমন একটা তার, যে তারটাতে কি থাকে, চার ধরনের, মানে চার জোড়া তার থাকে। দেখো, দুটি পরিবাহিত আমার তারকে সমানভাবে আড়ি আড়ি বা আকারে পেঁচিয়ে টুইস্টেড কেবল তৈরি করা হয়। আর দুটি পরস্পর সংস্পর্শ থেকে আলাদা করার জন্য এদের মতো অপরটি ব্যবহার থাকে। দ্যাট মিনস, তুমি এক কথা বলতে পারো, চার জোড়া তার একত্র করে একটি কেবল তৈরি করা হয়, যাকে ফোর স্টেট বা টু স্টেট পেয়ার কেবল বলা হয়। আচ্ছা, তো এই তারটা দেখতে কিরকম? আমাদের বাসার যে, আমাদের যে ইন্টারনেটের যে লাইনটা থাকে, সাধারণত ইন্টারনেটের লাইন যে তারটা ব্যবহার করা হয়, মূলত এই তারটাকে মূলত টু স্টেট পেয়ার কেবল বলা হয়। তো টু স্টেট পেয়ার কেবলটা দেখতে কেমন, আমরা দেখে আসি। খেয়াল করো, এই যে টু স্টেট পেয়ার কেবল তারটা, এটা আমাদের বাসার যে ইন্টারনেটের লাইন দেখো,
একটা, দুইটা, তিনটা, চারটা। খেয়াল করে দেখো প্রত্যেকটা তারের সাথে একটা সাদা কমন তার আছে। প্রত্যেকটার সাথে সাদা কমন তার। এখন একটু জিনিসটা দেখো যে এই যে কালারটা সাদা, কালো তারের সাথে সাদা কালারটা আছে। এই যে রেডের সাথে লাল, আবার এই সাদাটার ভিতরে একটা লাল হালকা আবরণ আছে। এই যে গ্রিনটার সাথে যে সাদা তারটা, এই সাদা তারটার ভিতরে হালকা একটা সবুজ আবরণ আছে। আবার যে ব্লু, দেখো এই ব্লুটার সাথেও একটা সবুজ আবরণ আছে। তো প্রত্যেকটার সাথে একটা কমন সাদা তার থাকে এবং চারটা তার পেছনে থাকে। মূলত এই তারটাকে বলা হয়, কি বলা হয়, টু স্টেট পেয়ার কেবল বা ফোর স্টেট পেয়ার কেবল। আমরা স্লাইডে চলে যাই। তো এটা হচ্ছে টু স্টেট পেয়ার কেবল তার, এবং এই তারে সাধারণত তোমার 4 জোড়া তার থাকে, টোটাল 8টা তার থাকে, এবং প্রত্যেকটার সাথে একটা কমন সাদা রঙের তার থাকে। এবং এই ধরনের তার ব্যবহার করে 100 মিটারের বেশি দূরে ডাটা পাঠানো যায় না, এবং এটা খুব কম। এবং এই ধরনের কেবল ডিজিটাল এবং অ্যানালগ দুই ধরনের ডাটা ট্রান্সফার করতে পারে। এখন এই টুইস্টেড পেয়ার কেবলটা আবার দুই ধরনের হয়, একটা হচ্ছে শিল্ডেড আর একটা হচ্ছে আনশিল্ডেড। তো শিল্ডেডটাকে এবং আনশিল্ডেডটাকে আমরা দেখার চেষ্টা করবো। খেয়াল করো আনশিল্ডেডটাকে আগে আমরা দেখি। প্রথমে আমরা শিল্ডেডটা দেখি, তারপর আনশিল্ডেডটা দেখো। শিল্ডেডটা খেয়াল করো, এই ধরনের কেবলে বাইরের প্লাস্টিকের মধ্যে একটি শক্ত ফিল্ড বা অবরোধ থাকে। এই শিল্ডের মধ্যে চারকে একত্রে রাখা হয়, যেরকম টেলিফোন তার। আমরা এটা প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করি। দেখো এটা একটা শিল্ডের তার, দেখো শক্ত একটা আবরণ দিয়ে পেঁচিয়ে রাখছে। এটাও একটা শিল্ডের তার এবং এটাও একটা শিল্ডের তার। সে কি করে, শক্ত আবরণ দিয়ে কোনো প্লাস্টিক দিয়ে পেঁচানো থাকে। আর আনশিল্ডেড তার কোনটা, এটাকে কোনো আবরণ দিয়ে পেঁচানো আছে, এটাতে কিন্তু কোনো আবরণ দিয়ে পেঁচানো আছে। আর যে শিল্ডের যে তারটা, সেই তারটা খেয়াল করো, দেখো এটাকে আবরণ দিয়ে পেঁচিয়ে রাখছে, এই যে এটাকে আবরণ দিয়ে পেঁচিয়ে রাখছে। তো আমরা এক কথা ক্লিয়ারলি বলতে পারি যে যে তারগুলোকে কোনো প্লাস্টিকের শক্ত আবরণ দিয়ে পেঁচানো থাকে সেগুলো থাকে শিল্ডেড, এবং যেটাকে কোনো শক্ত প্লাস্টিকের আবরণ দিয়ে পেঁচানো থাকে না, নর্মালি কোনো একটা আবরণ দেওয়া থাকে, মানে শক্ত কোনো আবরণ দেওয়া থাকে না, সেটাকে কি বলো, আনশিল্ডেড। শিল্ডেড এবং আনশিল্ডেডকে আর কি তোমরা জানতে পেরেছো, এবং এটার সুবিধা এবং অসুবিধা এগুলো দেখতে পাবো। তারপরে চলে আসবো আমরা ফাইবার অপটিক্যাল কেবল। যে ফাইবার অপটিক্যাল কেবল কি, আমরা সবাই জানি ফাইবার অপটিক্যাল কাকে বলে, মনে আছে? ফাইবার অপটিক্যাল কাকে বলে? ফাইবার অপটিক্যালটা হচ্ছে কাঁচ বা প্লাস্টিক দ্বারা তৈরি এক ধরনের ড্রাই ইলেকট্রিক পদার্থ, যা কি করে আলোর নিবন্ধন এবং আলোর পরিবহনে সম্ভব। কাঁচ বা প্লাস্টিক দ্বারা তৈরি এক ধরনের ড্রাই ইলেকট্রিক পদার্থ, যা কি করে আলোর নিবন্ধকরণ এবং আলোর পরিবহন সম্ভব। তার মানে এটা এমন একটা কেবল, এমন শক্ত একটা কেবল, যে শক্ত একটা কেবলের ভিতর দিয়ে সে আলোর মতো, আলো যত স্পিডে ডেটা ট্রান্সফার করতে পারে, সে তত দ্রুত ডেটা ট্রান্সফার করতে পারে। তো ফাইবার অপটিক্যাল কেবল সম্পর্কে অনেক ডিটেলস মধ্যে বই সুন্দর সুন্দর আলোচনা করা আছে, তোমরা এই জিনিসগুলো দেখবে। এখন দেখো ফাইবার অপটিক্যাল কেবল, আসলে ফাইবার অপটিক্যাল কি কি দিয়ে গঠিত হয়? ফাইবার অপটিক্যাল কেবল সাধারণত তিনটা জিনিস দিয়ে গঠিত হয়। প্রথমটা কি, কোর, তারপরটা ক্ল্যাডিং, তারপরটা হচ্ছে জ্যাকেট। কোরটা কি সেটা খেয়াল করো, এই যে এই যে চিকন যে অংশটা, এটাকে বলা হয় কোর। এই যে মাঝের যে অংশটা, সেটাকে বলা হয় ক্ল্যাডিং, এবং যে উপরের অংশটা, সেটাকে বলা হয় জ্যাকেট। কোরের কাজ কি? এটা স্বচ্ছ কাঁচ দ্বারা তৈরি এক ধরনের ফাইবার, যা আলোর সিগন্যালকে প্রতিফলনের সাহায্যে সঞ্চালন করে। এবং এর যে ক্রোন, এই ছোট বড়, এটাকে মাইক্রোকোন বলা হয়। এই কোনটা 8 থেকে 100 মাইক্রোকোন পর্যন্ত হয়। তারপরে যে উপরে যে ক্ল্যাডিংটা, এটা শক্ত প্লাস্টিক দ্বারা তৈরি, এবং এই প্লাস্টিকটা এত স্ট্রং, যদি এর ভিতর দিয়ে যদি কোনো সিগন্যাল আসে, সিগন্যাল যদি 19-20 হয়ে যায়, তাহলে এটা ক্ল্যাডিং এ বাজাতে আবার আগের জায়গায় চলে আসে। মনে করি এখান থেকে আমি তথ্য আদান প্রদান করতেছি, যদি মনে করি একটা সিঙ্গেল এসে এসে একটু উপর উঠে গেল, তখন কি হয়, শক্ত প্লাস্টিকে বাজাতে সে আবার আগের জায়গায় চলে আসে এবং খুব সুন্দরভাবে চলাচল করে। এবং সর্বশেষ যাতে এটা নষ্ট না হয়ে যায়, সেজন্য কি হয়, একটা জ্যাকেট দেওয়া হয়। এটা হচ্ছে মূলত এটার গঠন, এবং মূলত এই গঠনের উপর ভিত্তি করেই ফাইবার অপটিক্যাল কেবল বানানো হয়। এবং তোমাদেরকে দেখো ক্ল্যাডিং এ কি কি কাজ করে এবং জ্যাকেটে কি কি কাজ করে, একদম সবকিছু ডিটেলস আলোচনা করা আছে, যেটা তোমাদের বই সুন্দর করে আলোচনা করা আছে, এবং এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক। তোমাদের বারবার বলতেছি তোমরা বই ফলো করো, আমি তোমাদেরকে আইডিয়া দেওয়ার চেষ্টা করতেছি প্রত্যেকটা জিনিস সম্পর্কে, ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট জিনিসগুলো। তারপরে দেখো ফাইবার অপটিক্যালের উপাদান কি কি দিয়ে তৈরি করা হয়, এটার বৈশিষ্ট্য কি, এটার সুবিধা কি, অসুবিধা কি, এগুলো তোমরা বই থেকে পড়ে নেবে, এগুলো আমি আলোচনা করবো। তারপরে চলে আসে ফাইবার অপটিক্যালের প্রকার। ফাইবার অপটিক্যাল কয় ধরনের হয়? ফাইবার অপটিক্যাল 3 ধরনের হয়: স্টেপ ইন্ডেক্স ফাইবার, গ্রেডেড ইন্ডেক্স ফাইবার এবং সিঙ্গেল মুড ফাইবার। আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি স্টেপ ইন্ডেক্স ফাইবারটা কি। স্টেপ ইন্ডেক্স ফাইবারের কোরের প্রতি সরাঙ্ক ফাইবারের সব জায়গায় সমান পাওয়া যায়। তার মানে আমাদের বলছিলাম যে ফাইবারের যে কোর, তার চিকন যে অংশটা, এটাকে বলা হয় কোর।
স্টেপ ইন্ডেক্স ফাইবার যে তারটা, এই তারটার ভিতরে যে কোডটা, এটা সব জায়গায় সমান থাকে। একটা তারের শুরু থেকে শেষ পর্যন্ত এই কোডটা কি থাকে, একদম সমান থাকে। গ্রেডেড ইন্ডেক্স ফাইবারের কাজ কি, এই ধরনের ফাইবারের কোরের প্রতিসরাঙ্ক কেন্দ্রে সবচেয়ে বেশি থাকে এবং কেন্দ্রে থেকে পরিধির দিকে যেতে যেতে প্রতিসরাঙ্কের মান কমতে থাকে। খেয়াল করো, এই যে তারটা, এই তারটা মানে মাঝের দিকে মোটা থাকে এবং যখন এটা শেষের দিকে যেতে থাকে তখন চিকন হয়ে যায়। শেষের দিকে যেতে থাকে তখন চিকন হয়ে যায়। তার মানে যে তারগুলার প্রতিসরাঙ্কগুলো মানে কোরের প্রতিসরাঙ্কগুলো কেন্দ্রে থাকে মোটা এবং পরিধির দিকে মানে শেষের দিকে যেতে যেতে যদি চিকন হয়ে যায় সেটাকে কি বলা হয়, গ্রেডেড ইন্ডেক্স ফাইবার। এবং সিঙ্গেল মোড ফাইবার, সেটা খেয়াল করো, এটা হচ্ছে সবচেয়ে চিকন যে কোডটা এই তিনটার ভিতরে সবচেয়ে চিকন যে কোড, যে তারের কোডটা, সেই তারটাকে মূলত সিঙ্গেল মোড ফাইবার বলে। দেখো এর কোডটা দেখো, মাত্র 4.5, অনলি 4.5 মাইক্রোমিটার। তো দেখলাম আমরা ফাইবার অপটিক্যাল কেবলের তিন ধরনের প্রকারভেদ: স্টেপ ইন্ডেক্স ফাইবার, গ্রেডেড ইন্ডেক্স ফাইবার এবং সিঙ্গেল মোড ফাইবার। এবং প্রত্যেকটা প্রকারভেদকে কিন্তু মানে আলাদা করা হয়েছে কিন্তু এই কোডটা দেখে, যেটার কোড সব জায়গায় সমান সেটা হচ্ছে স্টেপ, যেটার কোড মাঝে মোটা এবং অন্য পাশে চিকন সেটাকে বলা হয় গ্রেডেড, এবং যেটার কোডটা একদম সবচেয়ে চিকন সেটাকে বলা হয় সিঙ্গেল মোড ফাইবার। তারপরে চলে আসো তারবিহীন। আমরা এখন আলোচনা করলাম তার নিয়ে, মানে কিভাবে তার দিয়ে আমরা তথ্য আদান প্রদান করি। এবার আমরা দেখবো যে তার ছাড়া আমরা কিভাবে তথ্য আদান প্রদান করি। তো তার মাধ্যম দেখো, আমি যদি আমাদের পরিচিত কোনো জায়গায় যদি যোগাযোগ করতে চাই তাহলে আমরা তার দিয়ে যোগাযোগ করতে পারি। কিন্তু যদি অনেক দূর হয় এক দেশ থেকে আরেক দেশে, তখন কিন্তু আসলে তার দিয়ে যোগাযোগ করা যায় না, ব্যাপারটা অনেক কস্টলি হয়ে যায়। তখন আমাদের কিন্তু ওয়্যারলেস ইউজ করতে হয়। এবং দেখো, দূরবর্তী দুর্গম স্থানে বা সমুদ্র উপকূলে বা সমুদ্র দ্বীপের মধ্যে যোগাযোগের জন্য তারবিহীন মাধ্যম ব্যবহৃত হয়, বা পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যোগাযোগ করার জন্য তার মাধ্যম ব্যবহার করা হয়। তো তার মাধ্যম সাধারণত তিন ধরনের: রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ এবং ইনফ্রারেড। তো রেডিও ওয়েভ, মাইক্রো ইনফ্রারেডটাকে সেটা আমরা বোঝার চেষ্টা করি। রেডিও ওয়েভটা কি? 10 কিলোহার্টজ থেকে 1 গিগাহার্টজ ইলেকট্রোম্যাগনেটিক ফ্রিকোয়েন্সিকে মূলত রেডিও ওয়েভ বলা হয়। 10 কিলোহার্টজ থেকে 1 গিগাহার্টজ ফ্রিকোয়েন্সি মূলত আমাদের যে মানে ওয়্যারলেসের যে আমাদের যে তথ্যটাকে আদান প্রদান করা হয় সেটা মূলত ফ্রিকোয়েন্সির মাধ্যমে আদান প্রদান করা হয়। এবং যার ফ্রিকোয়েন্সি 10 কিলোহার্টজ থেকে 1 গিগাহার্টজ তাকে মূলত রেডিও ওয়েভ বলা হয়। এবং রেডিও ওয়েভের মাধ্যমে আমরা দেখো কিভাবে তথ্য আদান প্রদান করতে পারি। এই চিত্রের দিকে খেয়াল করো, এখানে দুইটা টাওয়ার বসানো আছে এবং সে কিভাবে তথ্যটাকে আদান প্রদান করে। এই টাওয়ার থেকে প্রথমে তথ্যটাকে উপরের দিকে ছেড়ে দেওয়া হয় এবং উপরের দিকে আমাদের বায়ুমণ্ডলের একটা স্তর আছে, সেই স্তরটার নাম হচ্ছে আয়নোস্ফিয়ার। যে আয়নোস্ফিয়ারে সেই ফ্রিকোয়েন্সিটা বাধা পেয়ে নিচের দিকে চলে আসে, এবং নিচের দিকে যখন চলে আসে তখন এই টাওয়ারটা সেটাকে রিসিভ করে যেন আমাদেরকে শুনতে পাই। দেখো, দূরবর্তী স্থানের সাথে যোগাযোগ করার জন্য রেডিও ওয়েভকে আকাশের আয়নোস্ফিয়ার পর্যন্ত পাঠানো হয়। তার মানে যখন আমাদের তথ্যটাকে আদান প্রদান করার জন্য পাঠানো হয় তখন প্রথমে আগে তথ্যটাকে কি করা হয়, উপরের দিকে দেওয়া হয় এবং সেটা বায়ুমণ্ডলের আয়নোস্ফিয়ারে বাধা পেয়ে সে আবার নিচের দিকে ব্যাক করে, তখন আরেকটা অ্যান্টেনা তাকে রিসিভ করে দেন আমরা শুনতে পারি। তো প্রক্রিয়াটা দেখছো, এবং প্রক্রিয়াটাকে এটা তরঙ্গের মাধ্যমে হয়। এবং এটা দেখো, রেডিও ওয়েভের ডেটা ট্রান্সফার রেট হচ্ছে 24 kbps। তো আমরা যদি বলা হয় যে মূলত রেডিও ফ্রিকোয়েন্সি কাকে বলে, তো আমরা বলবো যে সাধারণত 10 কিলোহার্টজ থেকে 1 গিগাহার্টজ ফ্রিকোয়েন্সিকে মূলত রেডিও ওয়েভ বলা হয়। এবং রেডিও ওয়েভ কিভাবে তথ্য আদান প্রদান করে আমরা কিন্তু এই জায়গা থেকে বুঝতে পারলাম যে এই যে আয়নোস্ফিয়ারের মাধ্যমে আমরা আমাদের ভূপৃষ্ঠে একটা ট্রান্সমিটার এবং একটা রিসিভার বসিয়ে তথ্য আদান প্রদান করতে পারি। এবং খেয়াল করে দেখো যে রেডিও ওয়েভ, এটার কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে এবং এটার কিছু ব্যবহার দেওয়া আছে, সুবিধা দেওয়া আছে। এখন খেয়াল করে জায়গায় যে অমনি ডিরেকশনাল মানে হচ্ছে রেডিও ওয়েভ সব জায়গায় কাজ করে, মানে এভাবে যতটুকু সে সামনে যতটুকু কাজ করে, পিছনে যতটুকু কাজ করে, ডানেও ততটুকু কাজ করে, বামেও ততটুকু কাজ করে, মানে সে সর্বমুখী, সে সব জায়গায় কাজ করে রেডিও ওয়েভটা। আচ্ছা, এটার সুবিধা অসুবিধা তোমরা আসলে বই থেকে পড়ে নিবে। এখন চলে আসি মাইক্রোওয়েভটা। তো মাইক্রোওয়েভটাকে বলে, যদি আমরা এখন দেখো রেডিওর মাধ্যমে কিন্তু আমরা আমাদের দেশের মধ্যে যোগাযোগ করতে পারি, যে আমি ঢাকা থেকে বরিশাল বা চিটাগাং বা কক্সবাজার, কিন্তু আমি কিন্তু রেডিও ওয়েভ দিয়ে কিন্তু ঢাকা থেকে আমি দেশের বাইরে বা ইন্ডিয়াতে বা অস্ট্রেলিয়াতে বা কানাডাতে কিন্তু আমি যোগাযোগ করতে পারবো না। তো এটাকে যোগাযোগ করার জন্য আমার কিন্তু মাইক্রোওয়েভ দরকার। তাহলে মাইক্রোওয়েভ যদি দরকার হয় তার ফ্রিকোয়েন্সিটাও বেশি হবে। তো তিনশো সাধারণত 300 মেগাহার্টজ থেকে 300 গিগাহার্টজ ফ্রিকোয়েন্সিকে মাইক্রোওয়েভ ফ্রিকোয়েন্সি বলা হয়। তো এটা একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। 300 মেগাহার্টজ থেকে 300 গিগাহার্টজ ফ্রিকোয়েন্সিকে কি বলা হয়, মাইক্রোওয়েভ বলা হয়। তো মাইক্রোওয়েভ দেখো যেটা দেওয়া আছে যে মাইক্রোওয়েভ একটা ফ্রিকোয়েন্সি রেঞ্জ 300 মেগাহার্টজ থেকে 300 গিগাহার্টজ পর্যন্ত এবং কম বেশি হয়।
তো এটার ফ্রিকোয়েন্সি বেশি, যার কারণে আমরা কি করতে পারি, পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যোগাযোগ করতে পারি। এবং এই ফ্রিকোয়েন্সিটাকে আবার ভাগ করা হয়েছে, এই ফ্রিকোয়েন্সিটাকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে, খেয়াল করো। আলট্রা হাই ফ্রিকোয়েন্সি, সুপার হাই ফ্রিকোয়েন্সি এবং এক্সট্রিমলি হাই ফ্রিকোয়েন্সি। আলট্রা হাই ফ্রিকোয়েন্সির রেঞ্জ কত, 300 মেগাহার্টজ থেকে 3 গিগাহার্টজ। সুপার হাই ফ্রিকোয়েন্সির রেঞ্জ কত, 3 গিগাহার্টজ থেকে 30 গিগাহার্টজ। এবং এক্সট্রিমলি হাই ফ্রিকোয়েন্সির রেঞ্জ কত, 30 গিগাহার্টজ থেকে 300 গিগাহার্টজ। তো এই যে ওর ফ্রিকোয়েন্সি রেঞ্জ হচ্ছে 300 মেগাহার্টজ থেকে 300 গিগাহার্টজ। এবং এটাকে আবার এই তিনটা ভাবে ভাগ করা যায়। তো আমরা দেখবো এখন যে মাইক্রোওয়েভ কয় ধরনের হয়। তো মাইক্রোওয়েভ দুই ধরনের হয়, একটা হচ্ছে টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ এবং একটা হচ্ছে স্যাটেলাইট মাইক্রোওয়েভ। তো টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ যেটা, এটা আমরা একটু আগে দেখেছিলাম যে আমাদের যে রেডিও ওয়েভে আমরা ভূপৃষ্ঠে যে একটা ট্রান্সমিটার এবং একটা রিসিভার বসিয়ে কি করতে পারি, তথ্য আদান প্রদান করতে পারি। তো এই টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভের কাজ হয় এটাই, সেম টাইম। খেয়াল করো, টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ কি করে, ভূপৃষ্ঠে ট্রান্সমিটার এবং রিসিভার বসিয়ে তথ্য আদান প্রদান করতে পারে। ব্যাপারটা খেয়াল করতেছো, আমরা রেডিও যেটা করেছিলাম সেটাই কিন্তু। সে কি করে, ভূপৃষ্ঠে দুইটা ট্রান্সমিটার রিসিভার বসাইছে এবং সে কি করছে, তথ্য আদান প্রদান করতে পারতেছে। এবং এবং ট্রান্সমিটার এবং রিসিভারের মধ্যে কোনো বাধা থাকে না, মানে এটা অনেক উঁচু স্থানে বসানো হয়। এবং যদি মাঝখানে কোনো বাধা না থাকে তাহলে সেটা কি করে, 1 থেকে 50 মাইল পর্যন্ত কাজ করতে পারে। যদি এই দুইটার মাঝে কোনো বাধা না থাকে, কোনো বিল্ডিং না থাকে বা কোনো পাহাড় না থাকে, তাহলে সে কি করতে পারে, 1 থেকে 50 মাইল পর্যন্ত সে কাজ করতে পারে। এখন আমরা চলে আসবো স্যাটেলাইট মাইক্রোওয়েভ। ইন্টারেস্টিং এটা, বাট স্যাটেলাইট মাইক্রোওয়েভটাকে প্রথমে আমরা বুঝি, স্যাটেলাইটটা কি। স্যাটেলাইট হচ্ছে একটা উপগ্রহ যেটা আমাদের পৃথিবী থেকে প্রায় 36,000 কিলোমিটার উপরে জিও সিনক্রোনাস অরবিটে স্থাপন করা হয়। তো জিও সিনক্রোনাস অরবিটটা কি, পৃথিবীর বাইরে এমন একটা জায়গা যে জায়গাগুলোতে কোনো জিনিস স্থির হয়ে যায়, মানে উপরেও যায় না নিচেও যায় না, একটা জায়গায় স্থির হয়ে যায়। তো ওই জায়গাটাতে আমরা কি করি, আমাদের পৃথিবী থেকে বিভিন্ন ধরনের উপগ্রহ পাঠাই, দ্যাট মিনস কোনো বিভিন্ন ধরনের যন্ত্র পাঠাই, যে যন্ত্রটার নাম হচ্ছে কি, স্যাটেলাইট। তো খেয়াল করে দেখো, আমাদের স্যাটেলাইটটা দেখতে অনেকটা এরকম হয়। আমরা এটা পৃথিবীর উপরে পাঠাই এবং এটা কত উপরে পাঠাই, প্রায় 36,000 কিলোমিটার উপরে। এবং সে স্থির হয়ে যায়, এবং স্থির হয়ে সে কি করে, আমাদের ওদিক থেকে পৃথিবী সম্বন্ধে বিভিন্ন ধরনের তথ্য দিয়ে থাকে। তো এই যে তথ্যটা যে দেয়, কিভাবে দেয়, যে ফ্রিকোয়েন্সিটা, মূলত সেই ফ্রিকোয়েন্সিটা হচ্ছে কি স্যাটেলাইট মাইক্রোওয়েভ। তো আমরা দেখি, চেষ্টা করে বুঝার চেষ্টা করে কি হয়। তো এই যে স্যাটেলাইটটার সাথে একটা অ্যান্টেনা থাকে এবং অ্যান্টেনাটার নাম হচ্ছে ট্রান্সপন্ডার। তো আমরা দেখে আসি ট্রান্সপন্ডারটা দেখতে কিরকম। তো আমরা দেখার চেষ্টা করি যে স্যাটেলাইটের ট্রান্সপোর্টটা কিরকম। মিনিট, একটু সমস্যা। এখন আমরা দেখতে পারবো যে স্যাটেলাইটের ট্রান্সপোর্টটা দেখতে কিরকম। দেখো, এটা হচ্ছে একটা স্যাটেলাইট এবং স্যাটেলাইটের সাথে অ্যান্টেনাটা দেখো, এই যে অ্যান্টেনা, এটাকে বলা হয় মূলত ট্রান্সপন্ডার। এই ট্রান্সপন্ডার থাকে এবং ভূপৃষ্ঠে এবং আমাদের মাটিতে আর একটা সেট অ্যান্টেনা থাকে, এটাকে বলা হয় বিএসএটি, ভেরি স্মল অ্যাপারচুর টার্মিনাল। ভেরি স্মল অ্যাপারচুর টার্মিনালটা দেখতে কিরকম সেটা দেখে আমরা একটু আগে দেখছি। এই যে এই ব্যাপারটা, তো আমাদের ভূপৃষ্ঠে মানে মাটিতে আমরা একটা স্যাটেলাইট ফিট করি এবং আমাদের যে স্যাটেলাইটটা থাকে এবং স্যাটেলাইটের সাথে একটা অ্যান্টেনা ঠিক করি এবং সেটা কাজ কি করে, এখন খেয়াল করো। আমরা কি করি, প্রথমে ভূপৃষ্ঠ থেকে একটা সিগন্যাল পাঠাই এবং ভূপৃষ্ঠ যে সিগন্যালটা পাঠাই সেটা পাঠাই কত হচ্ছে, 6, 8 এবং 11 ফ্রিকোয়েন্সিতে। মানে এটা ডিপেন্ড করে যে কখন কোন ফ্রিকোয়েন্সিতে সিগন্যালটাকে পাঠানো হয়। অনেক সময় 6-এ পাঠানো হয়, অনেক সময় 8-এ পাঠানো হয়, অনেক সময় 11। এবং এই ফ্রিকোয়েন্সিটা অনেক সময় গিগা হার্জে হয়। যখন এই ফ্রিকোয়েন্সিটা উপরের দিকে যায় তখন আস্তে আস্তে যেতে যেতে এটা দুর্বল হয়ে যায় এবং এই যে সিগন্যালটা পাঠায়, সিগন্যালটাকে মূলত পাঠানোটার প্রসেসটাকে বলা হয় আপ লিঙ্ক ফ্রিকোয়েন্সি। যখন সিগন্যালটা স্যাটেলাইটের কাছাকাছি যায় তখন সেটা দুর্বল হয়ে যায়। যখন ট্রান্সপন্ডার এবং এই সিগন্যালটাকে রিসিভ করে, দ্যাট মিনস এই যে এই জিনিসটা, এই অ্যান্টেনাটা তখন কি করে, সিগন্যালটাকে রিসিভ করে, রিসিভ করার পরে সে আবার তথ্যটাকে আবার পৃথিবীর দিকে পাঠায়। সে যখন পৃথিবীর দিকে পাঠায় তখন কত ফ্রিকোয়েন্সিতে পাঠায়, তখন সে পাঠায় হচ্ছে 4, 5 বা 7 গিগাহার্জ ফ্রিকোয়েন্সিতে। ব্যাপারটা বুঝতে পারতেছো, প্রথমে যখন ভূপৃষ্ঠ থেকে পাঠানো হইলো
ভেরি স্মল অ্যাপারচার টার্মিনাল অ্যান্টেনা থেকে পাঠানো হলো 6, 8, 11, এবং এটি পাঠানোর প্রসেসটাকে বলা হয় আপলিঙ্ক ফ্রিকোয়েন্সি। স্যাটেলাইটের সাথে যে অ্যান্টেনাটা থাকে ট্রান্সপন্ডার, সেটা যখন রিসিভ করলো, রিসিভ করে আবার যখন পাঠালো, তখন সে তখন পাঠায় হচ্ছে 4, 5, 7 গিগাহার্টজ ফ্রিকোয়েন্সিতে, এবং যে প্রসেসটা, সেই প্রসেসটাকে বলা হয় ডাউনলিঙ্ক ফ্রিকোয়েন্সি। তো আমরা দেখলাম যে মাইক্রোওয়েভ যে প্রসেসটা, সেই প্রসেসটা স্যাটেলাইটের সাথে কিভাবে কাজ করে, এবং আমরা লাস্ট সর্বশেষ যে টপিকটা আসছে সেটাতে চলে যাবো। সর্বশেষ টপিক হচ্ছে ইনফ্রারেড। মূলত ইনফ্রারেডকে আমরা যদি মানে খুব অল্প সময়, মানে কম দূরত্বে, সাধারণত 10 মিটারের ভিতরে যে তারবিহীন মাধ্যম আদান প্রদান করা হয় সেটাকে ইনফ্রারেড বলে। তবে ইনফ্রারেড হলো এক ধরনের তারবিহীন যোগাযোগ ব্যবস্থা যা আলোক বিমের সাহায্যে তথ্য আদান প্রদান করে, সাধারণত কম দূরত্বের মধ্যে, অর্থাৎ 10 মিটারের মধ্যে যদি আমরা যদি মানে 10 মিটারের মধ্যে যদি আমরা যদি তার ছাড়া মানে ওয়্যারলেস যদি কোনো তথ্য আদান প্রদান করতে চাই, সেটা কি করে, ইনফ্রারেডের মাধ্যমে। সেটা আমরা চিত্র সাহায্যে বোঝার চেষ্টা করি। এই চিত্র দিকে তাকাও, দেখো খুব কাছাকাছি সবগুলো ডিভাইস, টিভি, এসি, মোবাইল, টেলিফোন, সব মানে তোমার রেঞ্জের ভিতরে, তোমার আশেপাশে কোনো বস্তুর ভিতরে যদি তুমি কি করতে চাও, তথ্য আদান প্রদান করতে চাও ওয়্যারলেস মানে তার ছাড়া, তখন যে প্রক্রিয়াটা হয় বা তখন যে টেকনোলজিটা ব্যবহার করে সেটা হচ্ছে ইনফ্রারেড। এবং ইনফ্রারেড জিনিসটা আসলে একদমই ব্যবহার করা হয় না, কারণ আমরা এখন ব্লুটুথ ব্যবহার করি, ওয়াইফাই ব্যবহার করি, এটা অনেক আগের একটা ব্যবস্থা। তো আজকে আমরা এতটুকু পর্যন্ত আলোচনা করব। তো আমাদের নেক্সট ক্লাসের আলোচনা হবে ওয়্যারলেস কমিউনিকেশন। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, সবগুলো লেকচার দেখবে এবং বই থেকেও বোঝার চেষ্টা করবে। ধন্যবাদ।